বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশ সংস্কার অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবে? ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, আবার রাতে খাবে বলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দীর্ঘ 4 দিন পরে আজকে নতুন ভিডিওতে হাজির। আজকের ভিডিওতে ইন্ডিয়ান হকার টিভি চ্যানেলগুলোতে মলম মারা হবে। আমি তাদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে ভাবতাম হয়তো এই চ্যানেলটা শুধু হকার চ্যানেল, কিন্তু না, পরে দেখি তাদের এমপি, মন্ত্রী, সরকার দলীয়, বিরোধী দলীয় সবাই নিজ নিজ জায়গা থেকে এক একটা মলম বিক্রেতা। আজকে এই মলম বিক্রেতাদের পিছনেই তাদের মলম মাখা হবে। সো লেটস স্টার্ট। ওরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? না, কোনো অস্তিত্ব নাই। ওয়েট করো, ভিডিওটা শেষ হোক, তোমাকে ধরবো না। কোনো অস্তিত্ব নেই। ওদের উচিত শিক্ষা দিতে হবে। প্রয়োজন ওদেরকে ধরে ধরে আমি তো বলবো আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার। ইমিডিয়েটলি পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক আর সেম কন্ডিশন টু বাংলাদেশ, সেম না করে ধরে ধরে যেগুলো বেয়াদবি করছে, যাদের হিসাব নেই, যাদের জন্মের ঠিক নেই, ওদেরকে এই প্রচেষ্টা করতে হবে ইমিডিয়েটলি। সেই বার্তাটা ঠিক আছে, বক্তব্যগুলোর কথা হিসেব করলে পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর, কারণ তাদের নিজের দেশে কিছু উৎপাদন হয় না, পানিটা পর্যন্ত আমদানি নির্ভর। আমাদের দেশের মাথা পিছু পুরো ইন্ডিয়া হিসেব করলে সামান্য কিছু কম, কিন্তু এইসব থার্ড ক্লাস রাজ্যের হিসেব করলে অনেক বেশি। এরা আমাদের বলে ভিক্ষুক। ভারত বাংলাদেশে কোনো কিছু রপ্তানি না করলে ক্ষতিটা কার হবে? প্রতি বছর প্রায় ভারত বাংলাদেশের কাছে $13 বিলিয়ন রপ্তানি করে, কিন্তু আমরা আহামরি বলার মতো তেমন কিছু রপ্তানি করতে পারি না। এখন যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় তাহলে লসটা কার হবে? বাংলাদেশ নামক মার্কেটটা চীন, রাশিয়া, পাকিস্তান দখল করে নেবে। দিন শেষে লসটা কার হবে একটু চিন্তা করে দেখবেন। রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? আমার পরে সমস্বরে বলুন, তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। নো, তোমার নাম আমার নাম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। কি এবার ঠিক আছে না? এই চুতিয়ার পরিবারের কাছে কেউ পারলে পাবনার লোকেশনটা পাঠান, এর ইমিডিয়েটলি পাবনা ভর্তি করতে হবে। ট্রাস্ট মি, এই কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ না। তিনি যদি দখল হয়ে যায়, চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমরা চট্টগ্রাম স্বাধীন করো, আর আমরা 7 সিস্টার স্বাধীন করার ব্যবস্থা করবো। আমাদের 10 ট্রাকের মাস্টার মাইন্ড কিন্তু সারা হয়ে গেছে। সো বি কেয়ারফুল। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? হ্যাঁ, যেভাবে কইতেছে না, মনে হইতেছে আমরা তাদের থেকে ফ্রিতে ভিক্ষা নেই। এরা রিয়েলিটি মানতে চায় না, আমরা টাকা দিয়ে কিনা নেই। আর তারা কি করছে? আমাদের মেয়েকে ফ্রিতে নিয়ে গেছে, এখন ডজনে ডজনে যৌতুক চাইতেছে। আমরা শুধু সহ্য করতেছি। দেখেন, হঠাৎ একদিন অপহরণ মামলা করে দেবো। আজকে সনাতনী হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি দিচ্ছে। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে দই নিয়ে গেছে। আকাম করার সময় বন্ধুরা সাক্ষী রাখলে যা হয় আর কি। বাঙালি তো আকাম করবে, আবার সাক্ষীও রাখবে। কেমন বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তবে ইন্ডিয়ান বিজেপি রাজনীতি সম্পর্কে যতটুকু জানি, তারা জাস্ট ধর্মটাকে ব্যবসার মতো ইউজ করে, যেখানে যেমন সেখানে তেমন ভাবে ইউজ করে যায়। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ ছিল। নামটা বললে একেবারে পুরো চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে ঠিক কথা বলেছি। মাথাটা গেছে। 3 বাটি গরুর মাংসের তরকারি, তার নামই হচ্ছে শুভেন্দু অধিকারী। এই ব্যাটারে দেখলে আসলে দিনটা খারাপ যায়। এই দেখেন, আমার কথাই বলি, ভিডিওটা করতে নেবো তখনই দেখি ফোনে চার্জ শেষ। কেমনটা লাগে বলেন? ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন। ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ, উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতই ভরসা। আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না। ভারত থেকে শস্য যায়, ডাল যায়, খেয়ে বেঁচে থাকেন, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন। উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয়। ভাই, এই কি আসলে নিউজ রিপোর্ট করতেছে নাকি পাশের বাসার আন্টির মতো ঝগড়া করতেছে? দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব ভারত থেকে যায়। চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয়, কারণ চিনিটা উৎপাদন করতে পারেন না, আখটাও ঠিক করে চাষ করতে পারেন না। আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন, দিল্লিতে যান, লজ্জা করে না উগ্র মৌলবাদীদের? তো এই একের পর এক তথ্য, ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়, কিন্তু এই যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে? কি খাবেন আপনারা? উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন?
বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে। পৃথিবীতে ভারত ছাড়া আর তো কোনো দেশ নাই না, মানে শেখ হাসিনা সরকার থাকলে হিসেব ঠিক আছিল, তার আবার শ্বশুরবাড়ি ছাড়া বাণিজ্য করতে ভালো লাগে না। এখন আমরা বিকল্প খুঁজতে শুরু করেছি। গতকাল দেখলাম পাকিস্তানের সাথে 25,000 টন চিনি আনার চুক্তি হয়েছে, যেটা আগে ভারতই আমাদের দিত। এখন লসটা কাদের হলো? ব্যাঙের মতো নালাফাইয়া ব্রেনটাকে ইউজ করেন শালা বকচুদ। বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই, কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। খেলা জমে গেছে। কিছু ভাবার কি আছে, মোদিবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে, ওনারাই তো ক্ষমতা সব কিছু দিলে হবে, না দিলে আর কি করা যাবে। এটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ না আসলে মার্কেট বন্ধ হয়ে যাবে। খরচা আছে, বাংলাদেশ আসলে বিজনেস হবে না, হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে 70 টাকা তো মানতে হবে। না, 70 টাকা তো মানতে হবে। কলকাতার দাদাদের বলতেছি, 70 টাকা তো মাইনে নিতে হবে। তোমরা রিয়েলিটি মাইনে নাও, যত তাড়াতাড়ি রিয়েলিটি মাইনে নিবে ততই মঙ্গল। বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ এটা আর চলবে না, ওইটা পুরনো ইতিহাস ভুলে যাও। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, অধিকার আর খাটাইও না। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। ফাঁকা করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট। বাংলাদেশের অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে। অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছে। কাস্টমার কেমন? কাস্টমার আছে না, আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিলে তবে তো এখানে আসবে না, ওখানে আসে না লোক। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। দেখলেন তো দাদাদের ব্যবসা লালবাতি, মুখের জোরে তার ফির চলে না। এখনো সময় আছে, রিয়েলিটি মাইনা নাও। বাংলাদেশের মানুষ তোমাদের দেশে ফ্রিতে ভিক্ষা নিতে জানা, নিজে টাকা খরচা করে আসে, এটাই দিন শেষে তোমাদের লাভ। তো আমি খবর পাইছি যে এরকম এরকম ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন হইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমার ফোন করতো। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু বই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। তো আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না, এগুলো মিথ্যা কথা। আমি নিজেই আছি, আর আমার নাম হলো অজয় দাস। আমার সমষ্টি হলো বরসলা সমষ্টি, টিকাজুলি থানা, হরিপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত, তখন আমার মনটা ভরে যায়। তখন ভাবি যে এই বাংলাদেশ আমার। ভারত থেকে বাংলাদেশে পর্যবেক্ষণ করে ঘুরে দেখতে আসা ভারতীয় নাগরিকদের কথা এটাই আমাদের দেশের আসল চিত্র। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে ভালো আছে। দেখুন, শেখ হাসিনা পালানোর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে, এটা সত্য। ওগুলো ছিল সাধারণ মানুষের দীর্ঘ 16 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। ধরুন 95% মুসলিম, 5% তো হিন্দু ছিল। আওয়ামী লীগের নেতাকর্মী মুসলিম হলে মারুক কাটুক যাই করুক ঠিক আছে, কিন্তু হিন্দু হলেই সংখ্যালঘু নির্যাতন। এইটা কোন ধরনের হিসেবে ভাই? ইন্ডিয়া দাদাদের বলতে চাই, আপনারা আগে সাধারণ হিন্দু আর আওয়ামী লীগের মাঝে পার্থক্য বুঝতে শিখুন। দেখুন, আমার খুব কাছের বন্ধু আছে হিন্দু, প্রতিদিন সকালে চা খাই রতনদার দোকানে। আমাদের সকালটা শুরু হয় একে অপরের সাথে মিলেমিশে। এখন কোন দুঃখে আমি তার বাসায় হামলা করতে যাব বা তার মন্দিরে হামলা করতে যাব? এটা কেউ করবে না, সিম্পল হিসেব। কিন্তু দেশে তো কিছু ইন্ডিয়ান গরুবাদা আছে, ওদের কাজই হচ্ছে দেশটাকে অস্থিতিশীল রাখা, দেশের মধ্যে নাটক সাজানো, আর ওদিকে ইন্ডিয়ান মিডিয়াগুলো আছে ওগুলোকে প্রকাশ করার জন্য। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, জল খাও। আমি বুঝতে পারছি, তুমি জল খাও। আহা বাবু, অ্যাক্টিংকে তো খেয়ে দিলা, নাও এবার পানি খাও। বিশ্বাস করেন ভাই, রাস্তার পাশে একটা সাধারণ ভিক্ষুক এর চেয়ে ভালো অ্যাক্টিং করতে পারে। আর এই যে মন্দির বাংলা এটা মিথ্যা কথা। হাটটা রুম বাটা কিনছে, এই বাটা রুমটি নিজে ভাঙ্গা হেসে যে ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই শুনবো। যে একটা ভিডিও ছাড়ছে, পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। কি বুঝলেন? ভারত আর আওয়ামী লীগ মিল্লা দেশটাকে নিয়ে একটা গেম খেলতেছে। ইন্ডিয়ান দাদাদের বলবো, আপনারা যে আপনাদের মিডিয়াতে দেখেন তা সব সত্যি নয়। ইন্টারনেট বন্ধ হয় নাই, বন্ধ হয়ে গেছে। আপাতত দেশের ইন্টারনেট ঠিকই আছে, কিন্তু পলক চাচুর ইন্টারনেটই বন্ধ আছে। এখন এভরিডে উল্টো করে ইন্টারনেটে পানি ঢুকানো হয়। এইভাবে যারা কতদিন চলে আল্লাহই ভালো জানে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা
কার কাছে যেন 20 রাউন্ড গুলি আছে, মানে 20 রাউন্ডে সবেমাত্র 1 রাউন্ড দেওয়া হয়েছে, এখন 19 রাউন্ড বাকি আছে, তাতেই অবস্থা। পুরো 20 রাউন্ড ভরলে চোখের পানি মোছার মতো কাউকে পাওয়া যাবে না। শেখ হাসিনা শাসনামলে আপনি আর কিছু দেখতে পান না ইরফান, কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ কিছু চাটা দেখতে পেয়েছেন। তার মাঝে নাম্বার 1 আছে সুমন চাটা। এদের লাইফের টাইমলাইন হচ্ছে জন্ম, চাটা, মৃত্যু, দা এন্ড। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবার প্রাচীন বাংলাদেশের ডিসেম্বর মাসে কাউকে কল করলে এই ভাষণটা শুনতে পাওয়া যেত। এখন সেই ভাষণটা খুব মিস করি, অনেকদিন হয়ে গেল শোনা হয় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। প্রথমে যখন আমি ভিডিওটা দেখছিলাম না, তখন মনে করছিলাম হয়তো ফোনের সাউন্ড কম, পরে দেখি না, গলায় জোর নাই, গলা শুকিয়ে গেছে। ভাগ্যিস আশেপাশের কেউ খেয়াল করে নাই, না হলে কপালে দুঃখ আছিল। চলেন এইবার আমরা হকার সাংবাদিক কিনে রিলিজ হওয়া নতুন মলম গান শুনি। মলম নেবেন দাদা, মলম নেবেন, উপরওয়ালা সুলকানি সরায় দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, তার বদলে আমায় কিছু টাকা দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, উপরওয়ালা সুলকানি সরায় দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন, তার বদলে আমায় কিছু টাকা দেবেন। নেন, এতদিনে কাঁচা বাদাম গানটা পূর্ণতা পেল। সারাদিন কর্মব্যস্ততার পরে বেশি না, এমন একটা গান শুনলে মুড ভালো করার জন্য যথেষ্ট। ধর্ম ক্লাসে হুজুর অনুপস্থিত থাকায় যখন হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসে, মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই, কিন্তু দুটো ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। এবার আমি এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাগ যদি একবার দেখাই, শিয়া কমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যেরকম ইসরা, আসরি, ইসমাইলি। আবার ইসমাইলি যে সাব কমিউনিটি রয়েছে তার মধ্যে ফাতমি রয়েছে, বোহরা রয়েছে, খোজে রয়েছে, নুসাইরি রয়েছে। আবার অন্যদিকে জৈদি রয়েছে, হুসেন জৈদি বিখ্যাত লেখক। সুন্নি সম্প্রদায়ের মধ্যে হানিফি রয়েছে, আবার হানিফি দুভাগে বিভক্ত, দেওবন্দি এবং বরেলভি। মালিকি রয়েছে, সাফুই রয়েছে, হামলি রয়েছে, সেলভি রয়েছে, আহমেদিয়া রয়েছে। বিশিষ্ট ধর্মবিজ্ঞানী আছে ইসলাম ধর্মের মধ্যে ভাগ দেখাইতে। ইনি না বললে হয়তো এগুলো জানতামই না। থ্যাংক ইউ অজানা জিনিসগুলো জানানোর জন্য। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো বাই।